জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। ঐক্য ও সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় ঐক্যের লক্ষ্যে দুদিনব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে থাকবে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। একই সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বাদ দিয়ে যেমন কিছু করা যাবে না, তেমনি তাদের উপর কোনো কিছু চাপিয়েও দেওয়া যাবে না। বলেন, ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় বিএনপি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কারে সময় দিতে প্রস্তুত তারা। শুক্রবার সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন শিরোনামে রাষ্ট্রের সকল অংশীজনদের নিয়ে সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সংলাপে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তারা। এছাড়াও সংলাপে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অংশীজনরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বের হয়ে গ্রহণযোগ্য নির্বাচন চায় মানুষ। পাশাপাশি কোনো মতাদর্শ দিয়ে বাংলাদেশ পুনরায় স্বৈরতন্ত্রে ফিরে যাবে না বলেও মন্তব্য করে তাদের। ভীষণ জরুরি সে একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়। আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে। নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের আলোকে জানুয়ারির শুরুর দিকে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার ফোরাম ফর বাংলাদেশের সংলাপে তিনি কথা জানান। তবে রাজনৈতিক দলগুলো পরবর্তী সরকার ব্যবস্থা ধরে রাখবে কিনা সেটাই বড় প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি। এদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিগত সরকারের সময়ে গড়ে ওঠা আমলা ভিত্তিক শক্তি অন্তর্বর্তী সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে, তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। আমরা দেখছি যে আমলাদেরকে কিভাবে শক্তিশালী করা হয়েছে আমলাতন্ত্রকে, এবং আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। সংস্কার বাস্তবায়নে ঐক্য দরকার, তবে নির্বাচনেও যেতে হবে, কিন্তু সবার আগে দেশের মানুষকে স্বস্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপের আরেক বক্তা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতিকে ব্যবসামুক্ত করতে হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয়? ব্যবসায় রূপান্তরিত হয়। কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি? জনগণের কল্যাণে রাজনীতি করার কথা। আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই, এর পরিবর্তন চাই, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি। আমাদের ইতিহাসের উপলব্ধি থেকে ঐক্য না, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্য করতে হবে। এইটি হলো ঐক্যের জায়গা। বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে, ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে
ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। আমার মনে হয় এই জায়গাটাও খুব ক্রমান্বয়ে পরিষ্কার হচ্ছে। আমরা এই ডাইভার্সিটিগুলো নিয়ে কিরকম করে করতে পারি তার দায়িত্ব প্রধানত যেহেতু সরকারি আছেন বর্তমান অন্তর্বর্তী সরকার, তাদের উপরে। তাদের কাছে আমি আরো যোগ্যতা, আরো এফিসিয়েন্সি, আরো সবকিছু আশা করি, যদিও আমার প্রত্যাশার কাছাকাছি যে তারা যেতে পারছেন সেরকম না। ঐক্য, সংস্কার ও নির্বাচন সংলাপে যোগ দিয়ে সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ, উপদেষ্টা আদিলুর রহমান সহ বক্তারা বলেন, চলমান সংস্কারের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রক্ষা সম্ভব হবে না। এ সময় ঐক্যের সাথে ষড়যন্ত্র প্রতিহতের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি তৈরি না করে সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি অংশ, যা একই সাথে চালাতে হবে। তিনি বলেন, যারা সরাসরি ভোটকে ভয় পায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক ভোটের কথা বলছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সন্দেহজনক বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকেই ভোট দিবে তারা সেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করছেন। সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন, আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারের। মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে, নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে। দীর্ঘ লড়াই সংগ্রাম শুধুই ফ্যাসিবাদের পতনের লক্ষ্য ছিল না, মানুষের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপির সাথে লিয়াজু কমিটি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সমমনা দলের সাথে বৈঠক চলবে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা দেশে বিদ্যমান যে পরিস্থিতি, যেটা দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে গতকাল আপনার সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে, বিভিন্ন বিষয় এগুলো নিয়ে আলোচনার মধ্যে আসছে, আমরা আলোচনা করেছি। কিন্তু যেহেতু আমরা একসাথে দীর্ঘদিন ধরে আন্দোলন করি, আমাদের এক ধরনের মানসিক ঐক্য থাকার কারণেই তো আমরা একসাথে এতদিন পাচ্ছি। কাজে যে আলোচনায় আমরা করেছি সেসব আলোচনায় আমরা মোটামুটি সব কিছুতেই একমত আছি। আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গত আমলে বিচারের নামে অবিচার হয়েছে, ধ্বংস হয়েছে বিচার বিভাগ। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হচ্ছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা নয়, সুশাসনের জন্য জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। সকালে যশোর জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির আরও বলেন, দেশে আর চেতনার বড়ি বিক্রি হবে না। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না।
একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত, তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। এদিকে জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কার করেই নির্বাচন দিতে হবে, কালক্ষেপণ করা ঠিক হবে না। শুক্রবার সকালে রাজধানীর রমনায় কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসন সহ বিভিন্ন স্তরে এখনও পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা রয়ে গেছে। মুজিবুর রহমান বলেন, দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করার কারণে আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত দল হিসেবে পরিচিত হয়েছে। পতিত হওয়ার পরও দেশে স্থিতিশীলতা নষ্ট করতে দলটি ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। বলেন, সকল ধর্ম, বর্ণ, দলমতের ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে আওয়ামী অপচেষ্টা মোকাবেলা করতে হবে। সংস্কার করার পরে যদি নির্বাচনটা হয় তাহলে আশা করা যায় নিরপেক্ষ হবে। আগেকার জঞ্জাল রেখে নির্বাচন হলে ওই নির্বাচন কি নিরপেক্ষ হওয়ার আশা করা যায়? এই জন্য আমরা বলছি যে সংস্কার করে নির্বাচন করা। তবে সংস্কারের নামে অযথা সময় ক্ষেপণ করা কোন সরকারের বৈশিষ্ট্য হতে পারে না। উন্নয়নের নানা কথা বলে আওয়ামী লীগ সরকার জাতির 12টা বাজিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার সহযোগী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সমাজে যারা খারাপ হয়েছে তাদের জন্য বড় দায়ী দুষ্ট রাজনৈতিক দল। জামাত ক্ষমতায় গেলে যে ভয় দেখানো হয় সেটা মিথ্যা, বরং দেশের প্রতিটি মানুষকে সংশোধন করে রাষ্ট্রের সম্পদ হিসেবে তৈরি করা হবে বলে জানান তিনি। এছাড়া আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে তারাই মুক্তিযুদ্ধ ছিনতাই করেছে এবং দেশের সাধারণ মানুষ স্বাধীনতা অর্জন করেছে আর তারা সেটা দখল করেছে বলে জানান তিনি। এদিন সহযোগী সম্মেলন অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 5ই আগস্টের পরে আমাদেরকে আর মোলা জোড়ায়া তথাকথিত উন্নয়নের দোয়া তুলে এই করেছি সেই করেছি, জাতির 12:30 বাজিয়েছ তোমরা। এই জাতিকে কিছুই দিতে পারো নাই, ছাত্র সমাজকে কিছুই দিতে পারো নাই। দেশের জনগণ সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছে আর তারা এটা চিন্তাই করেছে, চেতনাদারি চেতনা বিক্রি করে খাইছে। সেই চেতনা বিক্রি খাওয়ার দিন শেষ হয়ে গেল, আর এই দিন ফিরে আসবে না। দলীয় পর্যায়ে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে যাচ্ছে এবি পার্টি। দলের কাউন্সিল নির্বাচন নিয়ে এমন কথা বলেছেন এবি পার্টির আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিনার। শুক্রবার সকালে দলটির জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন শুরু হয়। 315 জন কেন্দ্রীয় সদস্যের মধ্যে 21টি পদের বিপরীতে 60 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই নির্বাচনকে ইতিবাচক ঘটনা দাবি দলটির কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ জানায়, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত চায় এবি পার্টি। 2020 সালের 2 মে এবি পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। চলতি বছরের 19 আগস্ট দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। 222 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃত্বে একটি পরিচালিত হয়ে আসছিল। বিগত 53 বছরে যারা আসলে রাষ্ট্র পরিচালনা করেছে, দলের মধ্যেই কোনো গণতন্ত্র নাই, তাহলে তার রাষ্ট্রে কীভাবে গণতন্ত্র দেবে, কীভাবে ভোট দেবে? কেউ জিতবে কেউ হারবে, তো খুবই স্বাভাবিক। 60 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, জিতবে তো মাত্র 21 জন। যদিও আমরা বলছি এটা হার জিতের ব্যাপার না, এটা হচ্ছে দলের দায়িত্বের ব্যাপার। দায়িত্ব কেউ পেলে সে দায়িত্ব পালন করবে। পদ্মা সেতুর মতো মেগা অবকাঠামোকে সামনে রেখে আওয়ামী লীগ কয়েক মেয়াদে ক্ষমতা ধরে রেখেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, এসব প্রকল্প ঘিরে চলেছে দুর্নীতি ও অর্থ পাচার। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে তদবিরের সংস্কৃতি তৈরি করেছে। এ সময় দেশে নেতা তৈরি না করে দাস ও দালাল তৈরি করা হয়েছে বলেই মন্তব্য করেন তিনি। আগামী 2 মাসের মধ্যে দেশে একাধিক রাজনৈতিক দল আসবে বলেও দাবি করেন সার্জিস। শেখ হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশের উন্নতি দেখিয়েছে কিছু অবকাঠামো দিয়ে, কিন্তু একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এগুলোকে সামনে দিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। বিগত 16 বছরে বাংলাদেশের লিডার তৈরি হয় নাই,
তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও ভারতের চাপ মোকাবেলায় সফল হয়েছে অন্তর্বর্তী সরকার। পান্থপথে সাংবাদিকদের একটি কর্মশালায় তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের বৈরিতা থামানোর দায়িত্ব ভারতেরই। মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে, আমাদের ইকোনমি ধ্বংস করে দিয়ে গেছে এবং গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সুতরাং এখানে কি ভিকটিমকে? ভিকটিম তো আমি। তো ভিকটিম যদি আমি হই, তো ভিকটিমের তো এটা থামানোর কোনো সুযোগ নাই। কাজে থামানোর দায়িত্ব ভারতের। ভারতের সাথে আমাদের একটা ভারসাম্যমূলক সম্পর্ক থাকা উচিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে, প্রশাসনের দিক দিয়ে ডিসিপ্লিন আনতে সরকার ব্যর্থ হয়েছে, কিন্তু যেদিকে সরকার খুব কারেক্টলি ফেস করতে পেরেছে এবং তার জন্য আমি সরকারকে ক্রেডিট দেব, ইন্ডিয়ান থ্রেট। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। শুক্রবার সকালে সচিবালয়ে তদন্ত কমিটির বৈঠক শেষে বের হয়ে কথা জানান তিনি। আগুনের ঘটনা নাশকতা নাকি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই মন্তব্য করার সময় হয়নি। এর আগে সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা। ভেতরে তারা বৈঠক করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে সচিবালয়ের ৭ নং ভবনে আগুনের ঘটনা তদন্ত নতুন করে ৮ সদস্যের কমিটি গঠন করে সরকার। সেই সঙ্গে আগের ৭ সদস্যের কমিটি বাতিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন করে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে। আমরা যেটা বলছি, আজকে আমরা আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি, শেষ জায়গায় মানে কোনো কিছু পেয়েছেন কিনা বা অন্য কোনো কিছু তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা। ভেতরের কি অবস্থা দেখলেন আপনারা? কালকে যেভাবে দেখেছেন ভিডিওতে ঠিক সেভাবে। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। শুক্রবার কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তনে গণসংলাপে তিনি কথা বলেন। গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এই আয়োজন করা হয়। এই সময়ে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে নতুন একটি ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি। এই আয়োজনে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সহ আরও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাষ্ট্রের যতটুকু সক্ষমতা আছে সবটা দিয়ে তদন্ত করতে হবে, কেন এটা মোটেই কোনো হালকা ব্যাপার নয়। এই তদন্ত থেকে আমাদের নিরাপত্তার কোথায় সংকট হচ্ছে সেটা বের করতে হবে। সচিবালয়ে হামলা এইটা মোটেই কোনো মামুলি দুর্ঘটনা হিসাবে দেখার বিষয় নেই, কিন্তু এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ আছে। বিচারের রাজনীতিকরণ যেন না হয়, স্বচ্ছ বিচার চাই, যাতে রাজনৈতিক রং দিয়ে অথবা কোনো কিছু কারণে বিচার প্রলম্বিত না হয়। আমরা দেখেছি আমাদের দেশে বিচার প্রলম্বিত হয়েছে। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ২ ট্রাক কাগজ ও নথি আটক করেছে জনদল। শুক্রবার রাতে বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে এই ঘটনা ঘটে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানায়, পুরনো নথিপত্র পুড়িয়ে ফেলার জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, তবে নির্ধারিত স্থানের পরিবর্তে স্থানীয় বাজারের পাশে কাগজ নামানো হয়। সেখানে এক বান্ডিল কাগজ রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা কাগজে সরকারি সিল দেখতে পেয়ে ট্রাক আটক করে। পরে স্থানীয় পুলিশের উপস্থিতিতে সমঝোতায় কাগজগুলো অধিদপ্তরের কাছে ফেরত দেওয়া হয়। এ ঘটনায় দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এটা তো সরকারি অফিসের কাগজ, এই জায়গায় কেন গাড়ি বেরিয়ে নেয় কোথায়? কেন এই কিছুদিন আগে ঢাকাতে আগুন লাগছে, এই কারণে আমরা ওই জায়গায় গেছি, যাই 2 ট্রাক গাড়ি সচেতনের জন্য ওই জায়গায় গেছি। 2 ট্রাক গাড়ির ভরা কাগজ, এই কাগজ ওই জায়গায় যাইয়ে দেখি পড়বে এরকমের একটা সিস্টেম। ওই সময় আমরা বাধা বিঘ্ন করি, এই জায়গায় নিয়ে আসছি। গতকালকে সচিবালয়ে আগুন লাগছে, আজকে কিছু অফিসিয়াল কাগজ প্রকৌশল অধিদপ্তরের কিছু কাগজপত্র আসছে, যেহেতু এগুলা যাচাই বাছাই করা দরকার।
এজন্যই আমি প্রশাসনের খবর দিয়েছি। দীর্ঘদিনের যে কাগজ একদম দুটা রুম ভাগারে পরিণত ছিল, সেই কাগজগুলো আমরা বের করে এখানে পার্কিংয়ের জায়গায় পড়েছিল, সেগুলো আমরা নষ্ট করে যাতে এখানে ব্যবহার উপযোগী করা যায় প্রাঙ্গণটাকে, এই জন্য আমরা আমাদের একজন অফিসার তার উপস্থিতিতে আমরা এটি পোড়ানোর জন্য ময়লা খোলা পাঠাই এবং এটির রেকর্ড আমাদের অফিসেই আছে। এবং এখানে আমাদের যে একজন মিস্ত্রি এবং ড্রাইভার তারা হচ্ছে এইটাকে তারা নিজেরা যদি কোনোভাবে বিক্রি করার চিন্তা বা তারা নিজস্ব চিন্তায় তারা ময়লা খোলা না গিয়ে কাগাসুরা নামক স্থানে তারা নিয়ে যাচ্ছিল, তখন লোকাল যারা স্থানীয় জনগণ ছিল তারা এটাকে সন্দেহজনকভাবে আটক করে। পরক্ষণে আমি খবর পেয়ে যাই এবং গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি এটি আমার সঠিক যে তথ্য সেটি সবাইকে দিয়ে আমি সেটি পুনরায় আবার অফিসে ফিরিয়ে নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমি এটি জেলা প্রশাসনের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নিব। এইগুলো পুরানের কথা হয়েছে যে ময়লা খোলা না করে তাদের অফিসের স্টাফ সবুজ সে নিয়ে আসে যে এদিকে কাকাচুরি নদীর সাইডে ভালো জায়গা আছে, ওই জায়গায় পড়লে ভালো হবে। তা সেই জায়গায় পড়ে নিয়ে যাতে এলাকার লোকজন আছে। পরবর্তীতে আমি সিনিয়র অফিসার উক্ত বিষয়ে কথা বলার পরে সেটা আমাকে জানায় যে উক্ত ট্রাক দুইটি ওই যে প্রকৌশলী আছে তাদের লিখিত নিয়ে তাদের অফিসিয়াল পাহারার মাধ্যমে মানে পুলিশের মাধ্যমে তাদের অফিসিয়ালে পৌঁছে দেওয়ার কথা। সেই মোতাবেক আমি ওনার লিখিত নিয়ে ওই প্রকৌশলী অফিসে কাগজগুলো নেওয়ার জন্য আমি রওনা হচ্ছি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিশু এবং 3 জন নারী রয়েছেন। দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ দেখা যায় মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কারকে পেছন থেকে বাস সজোরে ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠান। তাদের মধ্যে থেকে 5 জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। নিহত 4 জন এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে জুরাইন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। বাকি জন মাদারীপুরের বাসিন্দা। নিহতদের মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে, বাকিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে আছে। আবদুল্লাপুর টোল প্লাজা আর কি, ওই যে কুচিয়াপাড়া এলাকায় তারা হাইয়েস্ট মাইক্রোতে যাচ্ছে, পিছন থেকে ব্যাপারী বাস এসে তাদের সজোরে ধাক্কা লাগছে। স্পটে 5 জন জায়গায় ডেট। তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা নিয়ে আসছে। আমরা মিটফোর্ড এলাকায় আইনশৃঙ্খলা ডিউটি নিয়োজিত ছিলাম। আসার পরে আমরা 5 জন এমার্জেন্সিতে ভর্তি করাইছি। তার ভিতরে আবার 2 জন ঢাকা মেডিকেলে রেফার করছে, আর 5 জন মারা গেছে। এদিকে পাবনার সাথিয়ায় ট্রাক চাপায় অটো ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। ভোরে পাবনা সাথিয়া সড়কের রাঙামাটিয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য অটো ভ্যানে করে যাচ্ছিলেন। পথিমধ্যে সাথিয়াগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় 3 জন। এ সময় গুরুতর আহত 5 জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। পুলিশ জানায় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের সঙ্গে একই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষও হয়। তবে 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন আক্তার শিকদার। বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার বাড়িতে ফিরলে ক্ষিপ্ত হয়ে ওঠেন চেয়ারম্যানের অনুসারীরা। পরে ইউপি সদস্যের বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে খাসেরহাটের কালাইচর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার ও অনুসারী সিরাজ চৌকিদার নামে একজনকে। এই ঘটনার পর থেকে কালকিনিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এলাকায় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমরা পুলিশ সদস্যরা আছি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। অর্থ পাচার সহ বিভিন্ন ইস্যুতে এসালম গ্রুপের সাথে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েনের মাঝে বিনিয়োগ ধ্বংসের অভিযোগে আন্তর্জাতিক
সালিসি পদক্ষেপের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সরকার এ ব্যাপারে অবগত জানিয়ে তা কূটনৈতিক ও আইনিভাবে মোকাবেলার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। ভবিষ্যতে যেন কোনো গ্রুপ এস আলমের দেখানো পথে হাঁটতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তথাকথিত মেগা প্রকল্প আর হবে না জানিয়ে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, এক জায়গায় 1000 কোটি টাকার প্রকল্প হবে, অন্য স্থানে কিছুই নেই, এমন বৈষম্য হবে না। মত বিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চান অর্থ উপদেষ্টা। এ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি নির্ভর সেবা প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। সেটা বলবে এসালাম তো করেছে, এসালামকে ফলো করার জন্য আরো অনেকে অপেক্ষা করছে। এখন সে দেশের বাইরে, দেশে থাকলে না একটু সুবিধা হতো। আর যেসব দেশে গেছে সেখান থেকে এক্সট্রাডিশন করা, চুক্তি প্রথম থাকতে, চুক্তি থাকলেও আবার অনেক দিবস, সেটা আমরা নিজেরা যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে যেমনি হোক লিগাল প্রসিডিওরে প্লাস ডিপ্লোম্যাটিক এফোর্ট ওই কান্ট্রির সাথে যোগাযোগ করেছে, ওটা কি করা যায়। ব্যবসা বাণিজ্য, জলবায়ু ও রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহ সবকিছুতে চীনকে সাথে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এতে দুই দেশের স্বার্থ নিশ্চিত হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে অংশ নিয়ে তিনি আরও বলেন, এবছর বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। আগামীতে অর্থনীতি ও তথ্য প্রযুক্তি সহ বাংলাদেশের সকল উন্নয়ন অগ্রযাত্রায় চীন একসাথে কাজ করে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। Between our two countries to the level of strategic partnership of cooperation. This year, our bilateral relation has been elevated to comprehensive strategic cooperative partnership. This new partnership between Bangladesh and China has been built on the very foundations of trust, mutual respect, and a shared vision of a brighter future. দেশের শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি সহ একাধিক উন্নয়ন প্রকল্পের জন্য $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় বিলিয়ন ফর বাংলাদেশ, যার জন্য বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীর $1 বিলিয়ন তহবিল সংগ্রহ করবে আগামী 1 বছর। রাজধানীর এক হোটেলে প্রবাসীদের নিয়ে পরিচিতি পর্বের আয়োজন করে বিলিয়ন ফর বাংলাদেশ, যেখানে কিভাবে এই তহবিল সংগ্রহ করা হবে আর কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তা তুলে ধরেন বিএফবির উদ্যোক্তারা। বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এই পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে বাংলাদেশিরা। এমনকি বিভিন্ন গবেষণায় প্রবাসীদের সাফল্য অনেক। তাদের এক করে দেশের জন্য বৃহৎ কিছু করার পরিকল্পনা করছে বিলিয়ন ফর বাংলাদেশ। খ্রিস্টীয় নববর্ষ ও 31st নাইটে আতশবাজি ও ফানুস পুড়িয়ে শব্দ ও বায়ুদূষণ রোধের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ক্যাপস। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের সময় বায়ু ও শব্দ দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে যায়। আতশবাজি, পটকা ও ফানুস পোড়ানোর মানুষ, পরিবেশ ও প্রাণীকুলের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলেও অভিযোগ করেন তারা। এ সময় বর্ষবরণে এসব কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করেন তারা। সংবাদ সম্মেলনে ঢাকার বিভিন্ন স্থানের বর্ষবরণ ঘিরে সৃষ্ট দূষণ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরা হয়। যদিও ক্যাবস 31st সেলিব্রেশনের সময় ফানুস পড়ে বা আতশবাজির কারণে নানা দিকে দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা আসলে সেলিব্রেশন অবশ্যই চাই, কিন্তু সেটি দেশীয় সংস্কৃতিতে এবং অন্যের কোনো ক্ষতি না করে, মানে অন্যের বিশেষ করে শিশু, গর্ভবতী মহিলা, অসুস্থ মানুষ, প্রাণীদের কথা তো অবশ্যই আমাদের বিবেচনায় নিতে হবে। ক্ষমতার পালাবদলের জন্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। বলেন, গুণগত পরিবর্তনে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাইতুল মুকাররম মসজিদে যুব সমাবেশে মামুনুল হক আরও বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার আগ পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করলে রুখে দেওয়া হবে। এ সময় বিভিন্ন জেলার শাখার নেতৃবৃন্দরা বলেন, গত 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কারণে যারা গুম ও খুনের শিকার হয়েছেন তাদের সবার বিচার দ্রুত শেষ করতে হবে। শেখ হাসিনা, তার দোসর এবং তার দল আওয়ামী লীগের 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা। 24-এর ছাত্র জনতা, এদেশের আপামর জনতা যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মসনদ পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না। শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য বীর মুগ্ধরা শাহাদাত বরণ করে নাই। একটি গুণগত পরিবর্তন চাই, এদেশের মানুষের অধিকার চাই, এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় জাতি গঠনের আকাঙ্ক্ষা অনুপস্থিত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শিক্ষা ব্যবস্থায় আমাদের জাতি গঠনের যে আকাঙ্ক্ষা পূরণ হওয়ার কথা ছিল সেটা অনুপস্থিত। কাজেই আমরা আমাদের জনশক্তিরা অন্তত জানার মাধ্যমে, পড়ার মাধ্যমে শিক্ষার ত্রুটি বুঝবে। শিক্ষা আন্দোলনে শহীদ আব্দুল মালিক ভাই যেভাবে ভূমিকা রেখেছিল, শিক্ষার আন্দোলনে আমাদের জনশক্তিরা ঠিক সেই ভূমিকা রাখবে। শ্রমিক নিয়োগে অস্থায়ী প্রথা এবং আউটসোর্সিং প্রথা বাতিলের জন্য সুপারিশ করবে শ্রম সংস্কার কমিশন। সকালে চট্টগ্রামে সার্কিট হাউসে ট্রেড ইউনিয়নে মতবিনিময় সভায় কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ একথা বলেন। এ সময় শ্রমিক নেতারা কর্মঘণ্টা ও বেতন বৈষম্য, মাতৃত্বকালীন ছুটি, বোনাস এবং ইনক্রিমেন্টের ক্ষেত্রে বৈষম্য ও প্রতিনিয়ত চাকরিচ্যুত বিভিন্ন দুর্দশার কথা তুলে ধরেন। শ্রম আইন সংশোধন, শ্রম আদালতকে কার্যকর করার পাশাপাশি জুলাই বিপ্লবে আহত শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। সব মিলিয়ে শ্রম সংস্কার কমিশন এমন একটি সুপারিশ পেশ করতে চায় যেটি বাংলাদেশের সকল অঞ্চলের একটা সুষম উন্নয়ন নিশ্চিত করবে, সকল শ্রমিকদের অধিকার অংশগ্রহণ নিশ্চিত করবে এবং সেখানে যেন সবাই তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারে, তার যে কল্যাণ, তার এবং তার পরিবারের কল্যাণগুলো নিশ্চিত করতে পারে। এবার দেশের বাইরের খবর। ভারতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দিল্লির বাড়িতে গিয়ে বর্ষিয়ান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এ সময় মনমোহন সিংয়ের স্ত্রী গুরশারান কর ও তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেছেন মোদী। ভারতের প্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার নয়াদিল্লিতে। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর আসার পর এক্স বার্তায় মোদী জানান, মনমোহন সিং অত্যন্ত বিনয়ী ছিলেন। ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও নীতিগত জায়গায় মনমোহন সিং ইতিবাচক ছাপ রাখতে পেরেছেন বলেও দাবি নরেন্দ্র মোদীর। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স বার্তায় অমিত শাহ বলেন, আরবিআই গভর্নর থেকে অর্থমন্ত্রী এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হওয়া পুরোটা সময় জুড়ে দারুণ নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান এই নেতা। শোক জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, একজন পথ প্রদর্শক ও পরামর্শদাতাকে হারালেন তিনি। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ঘাঁটির পর এবার রাজধানীর সানার বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরা বলছে, হামলার সময় বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদানম গেব্রেসেস উপস্থিত ছিলেন। হামলার পর এক বিবৃতিতে স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, হামলার ঠিক আগ মুহূর্তে বিমানে উঠতে যাচ্ছিলেন তিনি। হামলায় বিমানের একজন ক্রু আহত হলেও তার নিজের কোনো ক্ষতি হয়নি। এই হামলার প্রতিক্রিয়ায় চরম উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিন বিমানবন্দরে হামলার পর প্রকাশিত ভিডিওতে যাত্রীদের ছোটাছুটি করতে দেখা গেছে। বিমানবন্দর ছাড়াও হুতি বিদ্রোহীদের ঘাঁটিতে হামলায় এখনও পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইয়েমেনি গণমাধ্যমগুলো। হামলার দায় স্বীকার করে ইসরায়েলি
প্রতিরক্ষা বিভাগ জানায়, বিমানবন্দর ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলের হোদেইদাহ সেলিফ ও রাস কাতানি বন্দরে সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলা হয়েছে জ্বালানি উৎপাদন কেন্দ্রেও। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।